ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। দ্বিতীয় পর্বে আমি ঘুরে দেখাবো পুরীর বিখ্যাত 8টি দর্শনীয় স্থান। গাড়ি নিয়ে কিভাবে নিজেরাই দেখে নেওয়া যায় তার সম্পূর্ণ বিবরণ থাকবে এই পর্বে। পুরীতে কোথায় থাকবেন এবং ভালো খাওয়ার হোটেলের সন্ধানও দিয়ে দেব। গাড়ি নিয়ে পুরী কিভাবে আসবেন তার বিস্তারিত বিবরণ দিয়েছি প্রথম পর্বে। যারা এখনও দেখেননি তারা প্রথম পর্বটি দেখে নিলে খুব সুবিধা হবে। পুরীর পরিচিত দর্শনীয় স্থানের সাথে কিছু অফবিট স্থানেরও বিবরণ থাকবে এই পর্বে। প্রথমেই আপনাদের দেখাবো হিন্দুদের পরম পবিত্র তীর্থস্থান শ্রী জগন্নাথ মন্দির। হোটেল থেকে অটো, রিক্সা, টোটো নিয়ে আপনি মন্দিরে চলে আসুন। ভাড়া মোটামুটি 100 থেকে 150 টাকা। জগন্নাথ মন্দির চত্বর অনেকটা বাড়ানো হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। যারা 2 বছর আগেও এসছেন তারাও আগের সাথে মেলাতে পারবেন না। প্রত্যেকটি দরজা দিয়েই প্রবেশ করা যায়। চামড়ার বেল্ট, ব্যাগ, মানি পার্স ও মোবাইল হোটেলে রেখে আসাই ভালো, তবে এগুলো জমা রাখার ব্যবস্থাও এখানে আছে। জমা রাখলে একটু অসুবিধা হচ্ছে যে কাউন্টারে আপনি জমা রেখেছিলেন আপনাকে সেখানে এসেই সংগ্রহ করতে হবে, ফলে অতিরিক্ত অনেকটা হাঁটাহাঁটি আপনাকে করতে হবে। জগন্নাথ মন্দিরের দর্শন শেষ করে আমরা গাড়ি নিয়ে পুরীর মেরিন ড্রাইভ রোড হয়ে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। আমাদের দ্বিতীয় গন্তব্য ধবলগিরি শান্তিস্তূপ। পাহাড়ি পাকডন্ডি বেয়ে আপনাকে উঠতে হবে ধবলগিরির পার্কিং স্ট্যান্ডে। সামনেই দেখতে পাচ্ছেন ওই জায়গাটাই হচ্ছে পার্কিং। ওখানে গিয়ে আপনি গাড়িটি পার্কিং করে দিন সুন্দর একটি জায়গা দেখে, তারপর সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে চলুন। এটি ধবলেশ্বর শিব মন্দির। ধবলগিরির ঠিক পিছন দিকে এই মন্দিরটি আছে, সেটি ইচ্ছা করলে আপনি দর্শন করে নিতেও পারেন। এটি ধৌলির শান্তি স্তূপ, যেটা ধবলগিরি নামেও পরিচিত। এখানে গৌতম বুদ্ধের 4টি মূর্তি আছে। কোনো জায়গাতে তিনি বসে আছেন, কোনো জায়গায় দাঁড়িয়ে, কোনো জায়গায় শয়নরত অবস্থায়। শান্তিস্তূপের উপর থেকে কলিঙ্গের যুদ্ধক্ষেত্র, যেটা অশোকের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল, যে মাঠে হয়েছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দূরে একটি নদী দেখা যাচ্ছে যেটা দয়া নদী নামে পরিচিত। কলিঙ্গ যুদ্ধে এই নদী রক্তে লাল হয়ে গিয়েছিল। এখন আপনাদের শান্তিস্তূপের উপরের অংশটি ঘুরে দেখাবো, যেখানে গৌতম বুদ্ধের 4টি মূর্তি রয়েছে। কোনো জায়গায় তিনি বসে আছেন, কোনো জায়গায় দাঁড়িয়ে, কোনো জায়গায় শয়নরত অবস্থায়। শান্তিস্তূপের গায়ে খোদিত রয়েছে গৌতম বুদ্ধের জীবনের নানা ঘটনাবলী। শান্তিস্তূপের সাথেই আপনারা দেখে নিতে পারেন অশোকের শিলালিপি
ও অশোক স্তম্ভ। ধবলগিরি থেকে নেমেই ডান দিকে পড়বে অশোকের শিলালিপি। যারা পুরীতে ঘুরতে আসেন এবং সাইট সিন করেন তাদেরকে আমি আরও কয়েকটা ইনফরমেশান দেব। প্রত্যেকে ধবলগিরি বা শান্তি স্তূপ পরিদর্শন করি আপনারা চলে যান, কিন্তু তার পিছনেই আছে অশোকান পিলার এবং এই জায়গাটা যেটা অশোকের হাতিগুম্ফা শিলালিপি, এই অংশটাই খুব সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে। আপনাদের এটা একটু ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা যেন মিস করবেন না, এবং খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর এবং সংরক্ষণের জায়গাটাও খুব সুন্দর। এখানে হাতিগুম্ফা যে লিপি, সেই লিপিগুলো পাথরে খোদাই করা রয়েছে, আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এটি অশোকের শিলালিপি। আপনারা একটু উপরে দেখতে পাচ্ছেন একটি হাতির মুখ, এটাই হাতিগুম্ফা লিপি। রাস্তার বাঁ দিকেই পড়বে অশোকান পিলার। এরপর আমাদের গন্তব্য লিঙ্গরাজ মন্দির। ধবলগিরি থেকে এখন আসলাম লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পলের এখান থেকেই ভিডিওটা করতে হচ্ছে, আপনাদের আশপাশের ভিউটা আমি দেখাবো, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে আপনাদেরকে এমনি সচক্ষে দেখতে হবে, আমি দেখাতে পারবো না। আমি আশপাশের ভিউটা দেখালাম। ধবলগিরি থেকে একদম কাছেই লিঙ্গরাজ টেম্পল, এটা যেন কেউ মিস করবেন না। আপনারা দেখছেন দেশে বিদেশে উইথ শামসুল। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার। সামনেই বাঁ দিকে দেখতে পাচ্ছেন এন্ট্রান্স লিঙ্গরাজ মন্দিরের প্রবেশপথ। এই মন্দিরের ভিতরে ঢুকতে গেলে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই নিয়মকানুন আছে। আপনি চামড়ার বেল্ট, ব্যাগ, জুতো বা মোবাইল ফোন কোনো কিছু নিয়েই আপনি প্রবেশ করতে পারবেন না। লিঙ্গরাজ মন্দির দেখে আমরা চলে আসলাম উদয়গিরি ও খণ্ডগিরিতে। এন্ট্রান্সের টিকিট কাউন্টার, 25 টাকা করে টিকিট, এখান থেকে কেটে নিতে হবে। এই রকম টিকিট ওরা দেবে, পার হেড 25 টাকা। কেটে একটুখানি এগোলি বাঁ দিকে এন্ট্রান্স, সবাই যাচ্ছে, আপনারাও দেখে বুঝতে পারবেন। এইটা হচ্ছে এন্ট্রান্স, প্রবেশপথ, এখান দিয়েই ভিতরে ঢুকতে হবে। এখন এসে পৌঁছলাম উদয়গিরি। এই অংশটা হচ্ছে জৈনদেরই একটা গুম্ফা। এখানে জৈন যে সমস্ত সাধুরা আছে তারা এখানে তপস্যা করতেন। ছাত্ররাও এখানে পড়াশোনা করত, তারাও তপস্যা করত। এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করে লেখা রয়েছে। নন্দদের সময় থেকেই নন্দদের সময় থেকেই এটা চালু হয়। পরবর্তীকালে অশোক, খারবেল তাদের সময়ও এটা আরও বিকাশ লাভ করে। এখানে কোনো মূর্তি নেই, তবে এটা গুহা হিসেবেই পরিচিত। এদিকটাই হচ্ছে মেনলি দেখাতে বলবো। এদিকটা উদয়গিরির মেন অংশ। এই ছোটো ছোটো খোপগুলোতে শিক্ষার্থীরা তপস্যা করত এবং তারা এখানে থাকত। উল্টো দিকের পাহাড়টি খণ্ডগিরি। পাহাড়ের উপরে একটি জৈন মন্দির রয়েছে। অনেকটা সিঁড়ি ভেঙেই আপনাকে সেখানে পৌঁছাতে হবে। এই অংশে এবার একটা অন্য জিনিস চোখে পড়ল। আগে এখানে বানরের অনেক উৎপাত ছিল,
এবার তাদের আর দেখা মিলল না। আপনারা দেখছেন দেশে বিদেশে উইথ শামসুল। প্রত্যেকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার ও কমেন্ট করুন। উদয়গিরি দর্শনের ফাঁকে একটু ধ্যান করে নিলাম, তারপর আমরা পৌঁছালাম নন্দনকাননে। উদয়গিরি খণ্ডগিরি দেখে চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়েতে উঠে পড়বেন। ওখান থেকে কিছুটা এসে সামনের দিকটা দেখুন, সামনের দিকটাতে এখানটাতে সোজা চলে যাচ্ছে কলকাতা, ডান দিকে ভুবনেশ্বর, আর আমরা চলে যাব বাম দিকে। আমরা বাঁ দিকে যাব, এখান থেকে আপনারা নন্দনকানন যেতে পারবেন। এটাই হচ্ছে নন্দনকানন যাওয়ার রাস্তা। আমরা এসে পৌঁছালাম নন্দনকানন পার্কিংয়ে। সেখানে গাড়ি পার্ক করে আমরা প্রবেশ করলাম নন্দনকাননের ভিতরে। তবে এবার মূল রাস্তা বন্ধ, আমাদেরকে পাশের রাস্তা দিয়েই প্রবেশ করতে হলো। আমরা এখন নন্দনকাননে জঙ্গল সাফারিতে। মানে এখানে খাবার দেয়, এই যাচ্ছে আসছে ভালুকটা। এর নাম অভয়, বাঁধিয়ে যেটা ঘুরছে ওর নাম রাকেশ। অনেক ঘুরে ঘুরে এখন শেষ পর্যন্ত এসছি হাতি এলিফ্যান্ট কেভসের মধ্যে। দেখি হাতিগুলো আগে দেখেছিলাম খুব ভালো সাইজ ছিল, এখন হাতিগুলোর কি অবস্থা। নন্দনকানন দেখে আমরা ফিরে এলাম হোটেলে। আজকের ভ্রমণ এই পর্যন্তই। আগামীকাল আমরা শুরু করব তাপাং লেক থেকে। পরের দিন সকালে পুরী থেকে 72 কিলোমিটার দূরে তাপাং লেকে এসে পৌঁছালাম। পুরী থেকে বার হয়ে এসে বেরহামপুর যাওয়ার পথে চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়েতে বাঁ দিকে এই লেকটি পড়বে। এটা কোনো প্রাকৃতিক লেক নয়, এটা মূলত পাথরের খাদান। পরে জল জমে এটি লেকের আকার ধারণ করেছে। স্থানীয় লোকেরা এটিকে তাপাং লেক বলে ডাকে। কিন্তু লেকটির সৌন্দর্য অসাধারণ। তাপাং লেক দেখে আমরা কোনারকের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আছি সূর্য মন্দিরে। এই মন্দিরের ইতিহাস
অনেকেই জানেন, তাও সংক্ষেপে একটু বলি। এই মন্দিরটা তাড়াহুড়ো করার জন্যই শেষ পর্যন্ত আর পুজো এখানে হয়নি। রাজামশাই খুব তাড়া দিয়েছিলেন, তাড়াতাড়ি করে উপরে কলস প্রতিষ্ঠা করতেই হবে, কিন্তু যারা আমাদের মিস্ত্রি ছিলেন তারা সেই কলস প্রতিষ্ঠা করতে পারছিলেন না। তখন প্রধান যিনি মিস্ত্রি, তার ছেলে এই কলসটাকে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু অন্যান্য যে সমস্ত মিস্ত্রিরা ছিল তারা এই কৃতিত্বটাকে স্বীকার করে নিতে পারছিল না। তো তারা বলেছিল যে যদি এটা রাজামশাই জানতে পারে তাহলে পরে সবার গর্দান যাবে, তাই সেই বাচ্চাটা এর উপরে উঠে সুইসাইড করেছিল এবং তারপর থেকেই মন্দিরটা অপবিত্র হয়ে যায় এবং এখানে আর পূজা অর্চনা হয় না। কিন্তু এর যে চুম্বকটা ছিল সেই চুম্বকটা খুব বড় চুম্বক, যেটা পরবর্তীকালে ইংরেজরা নিয়ে চলে যায়। এই মন্দিরটা অনেকেই হয়তো দেখবেন, কিন্তু এর ইতিহাসটাও এখানে সামনেই একটা অডিটোরিয়াম পাবেন, সেখানে দেখতে পাবেন। কিছুটা সংক্ষেপে আমি বললাম। ধন্যবাদ। আপনারা দেখছেন দেশে বিদেশে উইথ শামসুল। প্রত্যেকে প্লিজ শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। কোণারক মন্দিরের ঠিক সামনেই রয়েছে কোণারক মিউজিয়াম। মিউজিয়ামে পুরীর এবং কোণারকের মন্দিরের দুটি ছোট ছোট রেপ্লিকা রয়েছে। মিউজিয়ামের ভিতরে কোণারক মন্দিরের খোদিত বিভিন্ন মূর্তির রেপ্লিকা এখানে তৈরি করে রাখা রয়েছে। মিউজিয়ামের ভিতরে একটি অডিটোরিয়াম রয়েছে, সেখানে আপনি বিভিন্ন যে প্রদর্শনীগুলো হয় সেগুলোকেও দেখে নিতে পারেন। কোণারক মিউজিয়াম দেখে আমরা রওনা দিলাম বিখ্যাত চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে। সমুদ্রের ধার দিয়ে কোণারক থেকে পুরী ফেরার রাস্তাটিও বেশ সুন্দর। বাঁদিকে বঙ্গোপসাগর এবং ডান দিকে ঝাউবন। চলে এলাম আমরা পুরীর সি বিচে। পুরীতে আপনারা ১৬ আনা বাঙালি, সুদীপার রান্নাঘর, স্বাদে আহ্লাদে, পাঁচফোড়ন এই হোটেলগুলোতে খেতে পারেন। এদের রান্না বেশ ভালো এবং খাজা অবশ্যই কিনবেন অরিজিনাল গাঙ্গুরামের দোকান থেকে।